দীর্ঘদিনের কূটনৈতিক শীতলতা কাটিয়ে যুক্তরাজ্য ও কানাডার নাগরিকদের জন্য ভিসা মুক্ত প্রবেশ সুবিধা চালু করল চীন। বেজিং এর এই সিদ্ধান্তকে দেশ দুটির সঙ্গে বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছে বিশ্লেষকরা। কানাডা ও যুক্তরাজ্যের নাগরিকদের জন্য দুয়ার খুলে দিল বেইজিং। এখন থেকে এই দুই দেশের সাধারণ পাসপোর্টধারীরা কোনো ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন। আগামী 17 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই সুবিধার আওতায় ব্যবসা, পর্যটন কিংবা স্বজনদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সর্বোচ্চ 30 দিন অবস্থানের সুযোগ পাবেন তারা। বেইজিং এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ নীতি আপাতত চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। দীর্ঘ কয়েক বছরের দ্বিপাক্ষিক টানাপোড়েনের অবসানের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বেইজিংয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিয়ার সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর উচ্চ পর্যায়ের বৈঠকের পরই এমন ঘোষণা এলো। বিশ্লেষকদের মতে 2018 সালে মেং ওয়ানজোং গ্রেপ্তার এবং হুয়াংওয়ে ইস্যুতে যে তিক্ততার সৃষ্টি হয়েছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে সেই বরফ গলতে শুরু করেছে। মূলত বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক স্থিতিশীল করতে চীনের এই নমনীয় অবস্থান। চীন তাদের দরজা খুলে দিলেও কানাডা বা যুক্তরাজ্য চীনা নাগরিকদের জন্য পাল্টা কোনো সুবিধা দেবে কিনা তা এখন স্পষ্ট নয়। বর্তমানে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ ব্যবস্থার মাধ্যমে চীনাদের যাতায়াত নিয়ন্ত্রণ করে কানাডা। তবে পাল্টা পদক্ষেপ যাই হোক না কেন, বেজিং এর এই ভিসা সংক্রান্ত বার্তাই পশ্চিমা বিশ্বের সঙ্গে বৈরী সম্পর্ক কমিয়ে আনার একটি পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে মিলছে ইতিবাচক ইঙ্গিত। তেহরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে উচ্চ মাত্রার ইউরেনিয়াম মজুত নিয়ে আপোষ করতে রাজি হয়েছে ইরান। ওমানে দুই দেশের কর্মকর্তাদের বৈঠকের পর জেনেভায় নতুন দফার আলোচনার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নিষেধাজ্ঞার গ্যারাকলে পিষ্ট ইরানের অর্থনীতি পুনরুদ্ধারে এবার নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখাত রাভানচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায় এবং আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, তবে তারা ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ কমিয়ে আনতে প্রস্তুত। বিশেষ করে 400 কেজির বেশি উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের বিষয়ে আপোষ করার সম্ভাবনা এখন আলোচনার টেবিলে। তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে একে বেসামরিক প্রয়োজনে ব্যবহারের অধিকার দাবি করে আসছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরান ইতোমধ্যে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পরমাণু বোমা তৈরির সক্ষমতার খুব কাছাকাছি। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে শূন্য সমৃদ্ধিকরণের দাবি জানানো হলেও ইরানি কর্মকর্তাদের স্পষ্ট বার্তা, এই শর্ত মানার কোনো সুযোগ তাদের পক্ষে নেই। ওমানে প্রাথমিক আলোচনার পর আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় ফের মুখোমুখি হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এবারের আলোচনায় কেবল পরমাণু ইস্যু নয়, ইরানের জ্বালানি খাতে সম্ভাব্য মার্কিন বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পেতে পারে বলে আভাস পাওয়া গেছে। ওমান ও জেনেভার এই বৈঠকগুলো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বিশ্ব রাজনীতির সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা। আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য এই শপথ গ্রহণে অংশ নিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা। সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের আগমন ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা। কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার সংস্থা সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণের তালিকায় নেপাল প্রথম সাড়া দিলেও অন্যান্য দেশগুলোর প্রতিনিধির পাঠানোর প্রক্রিয়া এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিশেষ করে গত ডিসেম্বরে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা সফরের পর বালানন্দা শর্মার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। নতুন সরকারের এই মেগা ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিরলা। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এস জয়শঙ্কর না আসলেও
ভারত সরকার উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইসলামাবাদ। এছাড়া ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ১৩টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তালিকায় চীন, সৌদি আরব, তুরস্ক ও মালয়েশিয়ার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো রয়েছে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতার অর্জন করেছে বিএনপি। আগামী মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে সূচিত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। গাজা পুনর্গঠনে $৫০০ কোটি বিশাল অর্থ সহায়তার ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট অফ পিস এর মাধ্যমে বিশ্বের বড় বড় নেতাদের নিয়ে তিনি এই তহবিল গঠন করেছেন। অথচ এর আগে গাজা ধ্বংসের আমেরিকার অস্ত্র সহায়তার বিষয়টি এই উদ্যোগকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। অদ্ভুত সমীকরণের সামনে দাঁড়িয়ে বিশ্ব, যে আমেরিকা এতদিন ইসরায়েলকে বোমা আর মারণাস্ত্র দিয়ে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিতে সাহায্য করেছে, সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এবার গাজা আবার গড়ে তোলার ঘোষণা দিলেন। আগামী বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে $৫০০ কোটি অনুদান দেওয়ার কথা জানাবেন। ট্রাম্প নিজে বোর্ড অফ পিস বা শান্তি পরিষদের চেয়ারম্যান। তার এই দলে আছেন তার জামাই জ্যারেড কুশনার, ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ আরও অনেক বড় বড় নেতা। সৌদি আরব, কাতার, পাকিস্তান ও তুরস্কের মতো মুসলিম দেশগুলোকেও এই উদ্যোগে যোগ দিতে বলা হয়েছে। তবে সাধারণ মানুষের মনে কিন্তু একটাই প্রশ্ন, প্রথমে অস্ত্র দিয়ে শহর ধ্বংস করা আর এখন টাকা দিয়ে সেই শহর গড়ার এই উদ্যোগ কি শুধুই রাজনীতি নাকি বিবেকের তাড়না? যে হাত দিয়ে ধ্বংসের বারুদ এসেছিল সেই হাত দিয়েই এখন শান্তির বার্তা কতটুকু কাজে আসবে সেটাই এখন দেখার বিষয়। গুরুতর অসুস্থতা ও চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার শঙ্কায় অবশেষে হাসপাতালে নেওয়া হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। দলীয় নেতাকর্মীদের কঠোর অবস্থান কর্মসূচির মুখে গত শনিবার রাতে সরকার তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত জানায়। জেলেও স্বস্তি নেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের। শোনা যাচ্ছিল তিনি নাকি চোখেও ভালো দেখতে পাচ্ছেন না এবং ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন। ঠিক এমন সময় তার ভক্ত ও দলীয় নেতারা আর চুপ করে থাকতে পারলেন না। তাদের কঠোর আন্দোলনের তোড়েই শেষমেশ সরকার বাধ্য হল ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার অনুমতি দিতে। গত 14 ফেব্রুয়ারি শনিবার রাতে দেশটির সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেয়। এর আগে তার সুচিকিৎসার দাবিতে বড় বড় নেতারা পার্লামেন্টের বাইরে রীতিমতো অবস্থান নিয়ে বসেছিলেন। তাদের অভিযোগ ছিল ইমরান খানের চোখের জ্যোতি কমে যাচ্ছে, অথচ তাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে না। এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে শোরগোল পড়ে যায়। শেষ পর্যন্ত চাপে পড়ে সরকার তাকে হাসপাতালে নিয়ে গিয়ে সব রকমের পরীক্ষা নিরীক্ষা এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করার ঘোষণা দেয়।